আমরা আজকে আলোচনা করব রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থ ও পদার্থের অবস্থা নিয়ে। তো রসায়ন পড়তে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে রসায়ন কী বা রসায়ন বিজ্ঞানটা কী। রসায়ন বিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি শাখা যে শাখায় বিজ্ঞানের যে শাখায় পদার্থের উপাদান বলতে বোঝানো হয়েছে পদার্থটা যে সব জিনিস দিয়ে তৈরি সেগুলো। তাহলে পদার্থের উপাদান, পদার্থের কাঠামো অর্থাৎ পদার্থের আকার, পদার্থের ধর্ম অর্থাৎ বৈশিষ্ট্য, পদার্থের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া অর্থাৎ দুইটি পদার্থকে বা একের অধিক পদার্থকে যখন আমরা কাছাকাছি নিয়ে আসব, তাদের সংস্পর্শে নিয়ে আসব, তখন তাদের মধ্যে কী ঘটবে, এটা হচ্ছে তাদের পারস্পরিক বিক্রিয়া। এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় রসায়ন বিজ্ঞান। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে রসায়ন বিজ্ঞানটা হচ্ছে এমন একটা বিজ্ঞান বা এমন একটা শাখা যে শাখায় পদার্থের উপাদান, পদার্থের ধর্ম, পদার্থের কাঠামো, পদার্থের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের সেই শাখাটাকে বলা হয় রসায়ন। বিজ্ঞানের সেই শাখাটাকে বলা হয় কি? রসায়ন। এখন আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থ ও পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। এখন কথা হলো, যদি আমরা রসায়নের পদার্থ ও পদার্থর অবস্থা নিয়ে আলোচনা করি, তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, যদি আমরা রসায়ন পড়ি তাহলে রসায়ন পড়তে গেলে সর্বপ্রথম আমাদের একটা বিষয় নিয়ে জানতে হবে বা একটা বিষয় জানতে হবে। সর্বপ্রথম ফার্স্টেই একটা বিষয় জানতে হবে। কী বিষয় সেটা হচ্ছে পদার্থ কী। সেই বিষয়টা হচ্ছে বা সেই জিনিসটা হচ্ছে পদার্থ কী। তাহলে রসায়ন পড়তে গেলে আমাদের সর্বপ্রথম একটি জিনিস সম্পর্কে জানা লাগবে, সেটা হচ্ছে পদার্থ কী। অর্থাৎ আমরা কোন বস্তুগুলোকে পদার্থ বলব, কাকে আমরা পদার্থ বলতে পারি, এই বিষয়টা নিয়ে আমাদের জানতে হবে। তাহলে পদার্থ কী? আমরা সে সকল বস্তুকেই পদার্থ বলতে পারবো যাদের মধ্যে অবশ্যই এবং অবশ্যই দুইটি বৈশিষ্ট্য থাকবে। ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার একটি ভর থাকা লাগবে। সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাকে একটি জায়গা দখল করে থাকতে হবে। তাহলে আমরা যদি কোনো বস্তুকে পদার্থ বলতে চাই, তাহলে তার মধ্যে অবশ্যই এবং অবশ্যই দুইটি বৈশিষ্ট্য থাকা লাগবে। একটি হচ্ছে ভর, আরেকটি হচ্ছে জায়গা। অর্থাৎ সেই বস্তুটাকে ভর থাকতে হবে, সেই বস্তুটার একটি ভর থাকতে হবে এবং সেই বস্তুটাকে একটা জায়গা দখল করে থাকতে হবে। বস্তুটার ভর থাকতে হবে এবং বস্তুটাকে জায়গা দখল করে থাকতে হবে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য যদি কোনো একটি বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমরা সেই বস্তুটাকে পদার্থ বলতে পারি। কারণ কথা হলো যে এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বৈশিষ্ট্য মিসিং হয়, এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে যদি একটা বৈশিষ্ট্য মিসিং হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা আর পদার্থ বলতে পারবো না। তাহলে যদি পদার্থ হয়, তাহলে এই দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে, অবশ্যই এবং অবশ্যই এই দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এই দুইটা বৈশিষ্ট্যের যে কোনো একটা মিসিং থাকলে সেটাকে আমরা পদার্থ বলতে পারবো না। এখন কথা হলো যে এই যে আমরা যে কলমটা ব্যবহার করছি, কলমটা কি আছে, একটি নির্দিষ্ট ভর আছে এবং একটি জায়গা দখল করে থাকে। এখানে এই কলমটাকে যদি আমি কোথায় রাখি, তাহলে কলমটা কি করবে, একটি জায়গা দখল করবে। তাহলে যেহেতু কলমটার একটি নির্দিষ্ট ভর আছে এবং কলমটি একটি জায়গা দখল করে, তো সেহেতু আমি কলমটাকে বলতে পারি একটি পদার্থ। এই যে বোর্ড, ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, আর হোয়াইট বোর্ডের কথাটা তুমি চিন্তা করো। এখন হোয়াইট বোর্ডের কি নির্দিষ্ট একটি ভর আছে এবং সে কিন্তু নির্দিষ্ট একটি জায়গা দখল করে থাকছে, সেহেতু আমি হোয়াইট বোর্ডটাকে বলতে পারি যে হোয়াইট বোর্ডটা হচ্ছে একটি পদার্থ। এরকমভাবে টেবিল, চেয়ার, ইট, পাথর, বালি, সিমেন্ট, গাছপালা, আমাদের আশেপাশে যা কিছু আছে সবগুলোই কি পদার্থ, কারণ সবগুলোর একটি ভর আছে এবং সবগুলোই কি একটি জায়গা দখল করে থাকে। এমনকি বায়ুও হচ্ছে পদার্থ, কারণ বায়ুর একটি ভর আছে এবং বায়ু কিন্তু একটা জায়গা দখল করে থাকে। এখন এক্ষেত্রে একটা কথা হচ্ছে যে আমরা আলো এবং শব্দ, বিদ্যুৎ, এগুলোকে কিন্তু পদার্থ বলতে পারবো না, কারণ এগুলো হচ্ছে কি শক্তি। এগুলো পদার্থ না, এগুলো হচ্ছে শক্তি। এগুলো কোনো ভর নাই, এগুলো কোনো জায়গা দখল করতে পারে না, অর্থাৎ এগুলো হচ্ছে কি শক্তি, এগুলো পদার্থ না। তাহলে শব্দ, আলো, বিদ্যুৎ, এগুলো আমরা পদার্থ বলতে পারবো না, কারণ এগুলোর কোনো ভর নাই, এগুলো কেউ জায়গা দখল করে না।
কিন্তু আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো বাদে, ব্যতিক্রমগুলো বাদে আমাদের চারপাশে যা কিছু আছে সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে সবগুলোর একটি নির্দিষ্ট ভর আছে, এবং সবগুলোকেই কোথাও রাখলে যদি দেখা যায় তাহলে সেগুলো কী করছে, একটা জায়গা দখল করে আছে, অর্থাৎ সবগুলোকে আমরা পদার্থ করতে পারি। তো আশা করি তোমরা পদার্থ সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছো। এখন আমরা জানবো পদার্থের অবস্থা সম্পর্কে। তো তোমরা আগেই পড়ে এসছো পদার্থের অবস্থা। আমরা জানি বা তোমরা আগেই পড়ে এসছো যে পদার্থের তিনটি অবস্থা। একটি হচ্ছে কঠিন, 2 নম্বর হচ্ছে তরল, 3 নম্বর হচ্ছে গ্যাসীয় বা বায়বীয়, গ্যাসীয় বা বায়বীয়। তো পদার্থের যদি মোট অবস্থা চিন্তা করি তাহলে পদার্থের মোট অবস্থা হচ্ছে 4টি। একটি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল, একটি হচ্ছে গ্যাসীয়, আর একটি হচ্ছে প্লাজমা অবস্থা। তো প্লাজমা অবস্থাটা সাধারণত ইলেকট্রনীয়ভাবে ঘটে, তাই এটাকে ধরা হয় না, এটা সব পদার্থের ক্ষেত্রে হয় না, তাই প্লাজমা অবস্থাটাকে বাদ দিয়ে আমরা এই 3টি অবস্থাকে ধরা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই 3টি অবস্থায় ধরা হয়। প্লাজমা অবস্থা যেহেতু ইলেকট্রনীয় অবস্থা, এটি সব পদার্থের থাকে না, সেই কারণে প্লাজমা অবস্থাটাকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে শুধুমাত্র এই 3টি অবস্থা ধরা হয়েছে। একটি হচ্ছে কঠিন, আরেকটি হচ্ছে তরল, আর একটি হচ্ছে গ্যাসীয়। এখন কথা হচ্ছে যে পদার্থের অবস্থা হচ্ছে 3টি। এই 3টি অবস্থা, পদার্থের এই 3টি অবস্থা আমরা আয়তন ও আকারের সাপেক্ষে ব্যাখ্যা দিতে পারি। আয়তন ও আকার, আয়তন ও আকার, এই পদার্থের এই 3টি অবস্থা আমরা আয়তন ও আকারের সাপেক্ষে ব্যাখ্যা দিতে পারি, এবং কণার গতিতত্ত্বের সাপেক্ষেও ব্যাখ্যা দিতে পারি। কণার গতিতত্ত্বের সাপেক্ষেও কিন্তু আমরা এই পদার্থের 3টি অবস্থার ব্যাখ্যা দিতে পারি। তো প্রথমত যদি আমরা আয়তন ও আকারের সাপেক্ষে পদার্থের এই 3টি অবস্থার ব্যাখ্যা দিতে চাই, তাহলে ব্যাখ্যাটা এরকম হবে যে ধরো হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড কি? আমরা জানি হোয়াইট বোর্ড একটি কঠিন পদার্থ। হোয়াইট বোর্ডটা কি? একটি কঠিন পদার্থ। হোয়াইট বোর্ডের দিকে তুমি যদি ভালোভাবে খেয়াল করো, দেখতে পাবে যে হোয়াইট বোর্ডটা যখন তৈরি হয়, ঠিক যখন তৈরি হয় তখন তার আকার যেরকম ছিল এখন পর্যন্ত তার আকারও কিন্তু সেই রকমই আছে। আমি যে একে যতই চাপ দিই না কেন তার আকারের কিন্তু পরিবর্তন হবে না, সে যেরকম ছিল সেই রকমই কিন্তু থাকবে। আমি চাপ দিয়ে তার আকারের পরিবর্তন করতে পারবো না। এখন তুমি যদি 10-15 জন মিলে চাপ দিয়ে ভেঙে ফেলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে ম্যানুয়ালি বা সাধারণভাবে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু তার আকারের কোনো পরিবর্তন হবে না। সে যেরকম ছিল, হোয়াইট বোর্ডটা যেরকম ছিল সেরকমই থাকবে। অর্থাৎ হোয়াইট বোর্ডটার বলতে পারি যে হোয়াইট বোর্ডটার নির্দিষ্ট একটি কী আছে, আকার আছে, তার আকারের কোনো পরিবর্তন হচ্ছে না। মানে হোয়াইট বোর্ডের আয়তনের কথা যদি চিন্তা করি তাহলে তার আয়তনের পরিমাণও কিন্তু নির্দিষ্ট, কারণ হোয়াইট বোর্ডটা যখন তৈরি হয় তখন তার যা আয়তন ছিল হোয়াইট বোর্ডটার এখন পর্যন্ত তার আয়তন কিন্তু সেম আছে। অর্থাৎ আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাই না? হোয়াইট বোর্ডের দৈর্ঘ্য যা ছিল তাই আছে, প্রস্থ যা ছিল তাই আছে, এবং উচ্চতা যা ছিল তাই আছে। অর্থাৎ আমরা বলতে পারি হোয়াইট বোর্ডের আয়তন ও আকার দুটোই কি নির্দিষ্ট আছে, আয়তন ও আকার কোনোটাই চেঞ্জ হয়নি। এখন যেহেতু হোয়াইট বোর্ডটা কঠিন পদার্থ সেহেতু আমরা বলতেই পারি যে কঠিন পদার্থেরও আয়তন ও আকার নির্দিষ্ট থাকে। কঠিন পদার্থের কী থাকে? আয়তন এবং আকার নির্দিষ্ট থাকে। এবার যদি আমরা একটা পানির বোতলের কথা চিন্তা করি, ধরো একটা পানির বোতলের মধ্যে 1 লিটার পানি আছে। ধরো এটা হচ্ছে পানির বোতল, এই পানির বোতলের মধ্যে ধরো 1 লিটার পরিমাণ পানি আছে, 1 লিটার পরিমাণ পানি আছে, 1 লিটার, এটা হচ্ছে পানির বোতল। আমরা জানি পানিটা হচ্ছে কি? তরল পদার্থ। পানিটা কী পদার্থ? তরল পদার্থ। তাহলে পানি, এই বোতলের মধ্যে পানিটা কিন্তু আছে, 1 লিটার পানি নিয়েছি। এখন এই বোতল থেকে পানিটাকে যদি আমি একটা ছোটো গ্লাসে রাখি তাহলে দেখতে পাবো পানিটা গ্লাসের আকার ধারণ করেছে, অর্থাৎ তার আকারে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার যদি গ্লাস থেকে আমি যদি একটা বড় মগে ঢালি তাহলে দেখব পানিটা মগের আকার ধারণ করেছে, অর্থাৎ গ্লাসের আকার থেকে কিন্তু তার মগের আকারে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি মগ থেকে একটা বড় জগে ঢালি তাহলে দেখতে পাবো দেখতে পাবো যে পানির আকারটা কিন্তু জগের আকার ধারণ করেছে। অর্থাৎ প্রথমে ছিল বোতলের আকার, তারপর হলো গ্লাসের আকার, তারপর হলো মগের আকার, তারপর হলো জগের আকার। এবার যদি আমি আবার সেই বোতলটাতে প্রথম যে বোতলে নিয়েছিলাম সেই বোতলেই যদি আবার ঢালি তাহলে দেখতে পাবো আবার সেটা বোতলের আকার ধারণ করেছে। এখন এখান থেকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমি যখন জায়গা ভেদ করছি বা জায়গা পরিবর্তন করছি তখন কিন্তু পানির আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি পানির আকার কিন্তু নির্দিষ্ট
নির্দিষ্ট নয়। এখান থেকে আমরা বলতে পারি পানির আকার নির্দিষ্ট নয়। এখন কথা হলো পানির আকার কিন্তু নির্দিষ্ট নয়। তুমি যখন পানিটাকে বোতল থেকে ঢেলে এতগুলো পাত্র থেকে পেরিয়ে আবার ওই বোতলে ঢালবে, তখন কিন্তু তুমি লক্ষ্য করলে খেয়াল করবে তুমি যতটুকু পানি নিয়েছিলে ঠিক ততটুকুই পানি কিন্তু আবার তুমি শেষ বোতলে পাবে। অর্থাৎ তুমি 1 লিটার পানি নিয়েছিলে, সেই 1 লিটার পানি কিন্তু তুমি আবার শেষ বোতলে দেখতে পাবে। অর্থাৎ পানির আয়তনের কোনো পরিবর্তন হয়নি। এ থেকে বুঝতে পারি আমরা কি, যে পানির আয়তনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পানির আকারের পরিবর্তন হয়েছে। অর্থাৎ পানির আয়তনটা নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট না। যেহেতু পানি একটি তরল পদার্থ, তাই আমরা বলতে পারি পানির আয়তন নির্দিষ্ট কিন্তু আকারটা নির্দিষ্ট নয়। এখন তুমি একটা বেলুনের কথা চিন্তা করো। বেলুনের মধ্যে বডি স্প্রে তো চিনো সবাই। তো ধরো বেলুনের মধ্যে তুমি কিছু বডি স্প্রে নিয়ে বেলুনটাকে ফুলিয়ে দিলে, বেলুনটাকে ফুলিয়ে দিয়ে এবং এখানে একটা গিট টিপে দিয়ে দিলে। কারণ বেলুনটা কিন্তু ফুলে আছে, তোমার বেলুনটা ধরো তোমার হাতে আছে, হাতে বেলুনটা থাকা অবস্থায় তুমি যদি সেটাকে চাপ দাও, দেখবা বেলুনটা কি ছোটো হয়ে গেছে, আকার পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল বড়, তুমি চাপ দিলে, চাপ দিয়ে কিন্তু তাকে ছোটো করে দিতে পারছো। অর্থাৎ বেলুনটার কিন্তু আকারের পরিবর্তন হয়ে গেছে। বেলুনটার কী হয়েছে, আকারের পরিবর্তন কিন্তু হয়ে গেছে। আবার বেলুনটাকে ছেড়ে দাও, দেখবা আবার আগের আকারে চলে এসছে। তার মানে তুমি যখন তাকে চাপ দিচ্ছ তখন কিন্তু তার আকারের পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার যখন তুমি চাপ ছেড়ে দিচ্ছ তখন কিন্তু তার আকার আবার আগের অবস্থানে ফিরে আসছে। অর্থাৎ বেলুনের আকারটা কিন্তু নির্দিষ্ট নয়। অর্থাৎ বেলুনের মধ্যে কী আছে, বেলুনের মধ্যে যে পদার্থগুলো আছে, অর্থাৎ আমি যে স্প্রেগুলো নিয়েছি সেই স্প্রেগুলো কি বায়বীয় পদার্থ। অর্থাৎ আমরা বলতে পারি যে বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ আমি যখন চাপ দিচ্ছি বায়বীয় পদার্থগুলোকে, তখন বায়বীয় পদার্থগুলো ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আকার পরিবর্তন হয়ে যাচ্ছে বায়বীয় পদার্থের। আবার যখন আমি ছেড়ে দিচ্ছি তখন বায়বীয় পদার্থের আকার আবার অন্যরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। এখন তুমি বেলুনের মুখটা যদি কেটে দাও, তাহলে দেখতে পাবে, বেলুনের মুখটাকে তুমি যদি কেটে দাও তাহলে দেখতে পাবে যে এই যে ভিতরে যে সেন্টগুলো ছিল সেই সেন্টগুলো আশেপাশে পুরো জায়গা ছড়িয়ে গেছে। অর্থাৎ তুমি যদি ঘরের মধ্যে করো তাহলে দেখবে যে পুরো ঘরের মধ্যে সেই বেলুনের মধ্যে যে সেন্টগুলো ছিল সেই সেন্টগুলো ছড়িয়ে গেছে। এখন কথা হলো বেলুনের মধ্যে সেন্ট ছিল তো এতটুকু বেলুন ছিল, এখন আমার পুরো ঘরটাকে কীভাবে সেন্ট হলো? তাহলে তার যদি এই বেলুনটার মধ্যে যে বায়বীয় পদার্থ অর্থাৎ পারফিউমগুলো আছে সেগুলো যদি আয়তন নির্দিষ্ট হতো তাহলে এতটুকু জায়গাতেই ছড়াতো। আমি যখন বেলুনটা কেটে দিলাম তখন এতটুকু জায়গাতেই ছড়াতো, তার বেশি জায়গাতেও কিন্তু ছড়াতে পারতো না। কিন্তু দেখা গেছে যখন আমি বেলুনটা কাটলাম তখন সেটা পুরো ঘরে ছড়িয়ে গেছে, অর্থাৎ আয়তনেরও পরিবর্তন হয়ে গেছে। তাহলে যেহেতু পারফিউমের নিজস্ব কোনো আকার নেই, নিজস্ব কোনো আয়তন নেই, এবং পারফিউমটা হচ্ছে একটি বায়বীয় পদার্থ, সেহেতু এখান থেকে আমরা বলতেই পারি যে পারফিউমের নির্দিষ্ট কোনো আয়তন নেই, নির্দিষ্ট কোনো আকারও নেই। তাহলে পারফিউমের নির্দিষ্ট কোনো আয়তন নেই, নির্দিষ্ট কোনো আকারও নেই। তাহলে পারফিউমটা কি একটি বায়বীয় পদার্থ, অর্থাৎ বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আয়তন নেই। এখন কথা হলো যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে এবং নির্দিষ্ট আকার আছে সেই পদার্থকে আমরা কঠিন পদার্থ বলতে পারি। যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তাকে আমরা তরল পদার্থ বলতে পারি। যে পদার্থের নির্দিষ্ট আয়তনও নেই, নির্দিষ্ট আকারও নেই তাকে আমরা বায়বীয় পদার্থ বলতে পারি। তাকে আমরা কী পদার্থ বলতে পারি? বায়বীয় পদার্থ বলতে পারি। এই ছিল পদার্থের আয়তন ও আকারের সাপেক্ষে পদার্থের 3টি অবস্থার ব্যাখ্যা। এখন যদি আমরা কণার গতিতত্ত্বের সাপেক্ষে কণার গতিতত্ত্বের সাপেক্ষে 3টি অবস্থার ব্যাখ্যা দিতে চাই, তাহলে ব্যাখ্যাটা এরকম হবে যে তাহলে কণার গতিতত্ত্বের সাহায্যে আমরা কি করছি, এই 3টি অবস্থার ব্যাখ্যা দিচ্ছি। তো প্রথমে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কণার গতিতত্ত্ব জিনিসটা কি। তো কণার গতিতত্ত্ব জিনিসটা হলো আমাদের চারপাশে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমাদের চারপাশে সকল পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এ সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা যখন পাশাপাশি অবস্থান করে, পদার্থের এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা যখন পাশাপাশি অবস্থান করে তখন তারা এই 3টি অবস্থার যে কোনো একটিতে থাকতে পারে। কঠিন, তরল, বায়বীয় এই 3টি অবস্থার যে কোনো একটি অবস্থাতে থাকে। তাহলে আমি কি বলছি আবার শোনো, আমাদের চারপাশে যে সকল পদার্থ আছে, অর্থাৎ আমাদের চারপাশে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমাদের চারপাশে প্রত্যেক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যখন একত্রে থাকে তখন তারা কখনো কঠিন অবস্থায়, কখনো তরল অবস্থায় বা কখনো গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। কখনো কঠিন অবস্থায়, কখনো তরল অবস্থায় বা কখনো গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। যখন এই কণাগুলো পাশাপাশি অবস্থান করে হয় কঠিন অবস্থায় বা তরল অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় যে কোনো একটিতে থাকে, তখন কিন্তু এই ক্ষুদ্র কণাগুলো গতিশীল অবস্থায় থাকে। যখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো মিলে বা পাশাপাশি থেকে
কঠিন অবস্থা বা তরল অবস্থা বা গ্যাসীয় অবস্থার যে কোনো একটি অবস্থায় বিরাজ করে বা একটি অবস্থায় থাকে, তখন কিন্তু এই ক্ষুদ্র কণাগুলো গতিশীল অবস্থায় থাকে। ক্ষুদ্র কণাগুলো কী অবস্থায় থাকে? গতিশীল অবস্থায় থাকে। আর তখন কিন্তু ক্ষুদ্র কণাগুলো গতিশীল অবস্থায় থাকে। ক্ষুদ্র কণাগুলো গতিশীল অবস্থায় থাকে। এখন যদি আমি একটু 3টা চিত্র আঁকাই, ধরো এটা একটা পদার্থ আঁকালাম, এটা একটা পদার্থ, চিত্র 1, এটার একটা পদার্থ, চিত্র 2, এটা একটা পদার্থ, চিত্র 3। অর্থাৎ এটা একটা পদার্থ, এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এটাও একটা পদার্থ, এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। এটাও একটা পদার্থ, এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। কিন্তু আমি যদি প্রথম চিত্রের দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো সেখানে অসংখ্য ক্ষুদ্র কণাগুলো পরস্পর পাশাপাশি অবস্থান করছে, খুবই পাশাপাশি অবস্থান করছে। কিন্তু দ্বিতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে দ্বিতীয় চিত্রের যে কণাগুলো আছে সে কণাগুলো প্রথম চিত্র অপেক্ষা কিছুটা দূরে দূরে অবস্থান করছে। এবং তৃতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো তৃতীয় চিত্রের যে কণাগুলো প্রথম ও দ্বিতীয় চিত্র থেকে অনেক দূরে দূরে অবস্থান করছে। এখন প্রথম চিত্রের যে কণাগুলো পাশাপাশি অবস্থান করছে সেহেতু আমরা বলতে পারি যে প্রথম চিত্রের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম। প্রথম চিত্রে যেহেতু কণাগুলো খুবই পাশাপাশি অবস্থান করছে সেহেতু আমরা বলতে পারি প্রথম চিত্রের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম। মানে আন্তঃআণবিক দূরত্বটা কি, প্রশ্ন আসতেই পারে, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আন্তঃআণবিক দূরত্বটা কি। আন্তঃআণবিক দূরত্ব হলো দুটি কণার মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। দুটি কণার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি আন্তঃআণবিক দূরত্ব। এখন দেখো এই কণার দুটির মধ্যে ফাঁকা নেই বললেই চলে, অর্থাৎ দুটি কণার মধ্যে প্রথম চিত্রে দুটি কণার মধ্যে কোনো দূরত্ব নেই বললেই চলে, কারণ তারা পরস্পর পাশাপাশি অবস্থান করছে। তাহলে আমরা যদি প্রথম চিত্রের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রথম চিত্রে আন্তঃআণবিক দূরত্ব অনেক কম। তো দ্বিতীয় চিত্রের দিকে যদি আণবিক দূরত্ব অনেক কম। দ্বিতীয় চিত্রের দিকে যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাবো দ্বিতীয় চিত্রের আন্তঃআণবিক দূরত্ব প্রথম চিত্র অপেক্ষা কিছুটা বেশি। এবং তৃতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো আন্তঃআণবিক দূরত্ব প্রথম এবং দ্বিতীয় চিত্রের অপেক্ষা অনেক বেশি, প্রথম চিত্র অপেক্ষা অনেক বেশি। যেহেতু প্রথম চিত্রে আন্তঃআণবিক দূরত্ব অনেক কম এবং কণাগুলো পরস্পর পাশাপাশি অবস্থান করছে সেহেতু আমরা বলতে পারি প্রথম চিত্রে আকর্ষণ অনেক বেশি, প্রথম চিত্রে আন্তঃআণবিক আকর্ষণটা অনেক বেশি, প্রথম চিত্রের আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি। এখন কথা হলো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে আন্তঃআণবিক আকর্ষণ জিনিসটা কি। আন্তঃআণবিক আকর্ষণ হচ্ছে দুটি কণার মধ্যবর্তী আকর্ষণ বল, দুটি কণার মধ্যবর্তী আকর্ষণ বল। এখন খেয়াল করো যে তোমরা দুজন পিছনে বসে আছো, তোমরা দুজন কেন পাশাপাশি বসে আছো? কারণ তোমাদের দুজনের মধ্যে আকর্ষণ শক্তিটা কিন্তু অনেক বেশি। আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে কিন্তু তোমাদের মধ্যবর্তী দূরত্বটা কম। তোমাদের মধ্যবর্তী দূরত্ব যেহেতু কম সেহেতু আমরা বলতে পারি তোমাদের মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি। কারণ এই যে এই সামনের বেঞ্চে যে বসে আছে সে কিন্তু তাও তোমার বন্ধু, অর্থাৎ সেও একটা মানুষ, তুমি একটা মানুষ, কিন্তু দেখা যাচ্ছে তোমার এবং তার মধ্যে ফার্স্ট বেঞ্চের ছেলের মধ্যে দূরত্বটা অনেক বেশি। এই দূরত্ব অনেক বেশি হওয়ার কারণ কি? এই দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে কিন্তু তোমাদের মধ্যে আকর্ষণ শক্তিটা অনেক কম। এখন তুমি যদি কোথাও বাইরে ঘুরতে যাও তাহলে তোমার পাশের ছেলেকে কিন্তু আগে ফোন দিয়ে ঘুরতে নিয়ে যাবে, তুমি কিন্তু এই ফার্স্ট বেঞ্চের ছেলেকে ফোন দিয়ে ঘুরতে নিয়ে যাবে না। কারণ হচ্ছে কি? কারণ তোমাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি এবং আকর্ষণ শক্তিটা অনেক কম। এবং তোমার পাশে যে বসে আছে তার মধ্যে দেখো যে তোমাদের দূরত্ব অনেক কম, আন্তঃআণবিক দূরত্ব অনেক কম, অর্থাৎ তোমাদের মধ্যেখানে দূরত্ব অনেক কম। এই কারণে তোমাদের মধ্যে আকর্ষণ শক্তিটা অনেক বেশি। সেহেতু আমরা বলতে পারি প্রথম চিত্রে আন্তঃআণবিক দূরত্ব অনেক কম, সেহেতু প্রথম চিত্রের আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি, আকর্ষণ অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, দ্বিতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো দ্বিতীয় চিত্রে আন্তঃআণবিক দূরত্ব কিছুটা বেশি। আন্তঃআণবিক দূরত্ব যদি কিছুটা বেশি হয় তাহলে আন্তঃআণবিক আকর্ষণ কিছুটা কমে যাবে, তার আকর্ষণ কিছুটা কম, আকর্ষণ কম। তৃতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, অনেক 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 বেশি, সেহেতু তাদের মধ্যে আকর্ষণ শক্তি অনেক 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 কমে যাবে, আকর্ষণ শক্তি অনেক কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম, আন্তঃআণবিক দূরত্ব অনেক কম। প্রথম চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আন্তঃআণবিক দূরত্ব অনেক কম এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি। দ্বিতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আন্তঃআণবিক দূরত্ব কিছুটা বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ কিছুটা কম প্রথম চিত্রের তুলনায়। এবং তৃতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো তৃতীয় চিত্রে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম, নেই বললেই চলে। তাহলে
প্রথম যে পদার্থটা আমরা নিয়েছিলাম সেই পদার্থের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম এবং আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি, তাই না? তাহলে পদার্থটা এখানে যে অবস্থায় আছে এই অবস্থাটাকে আমরা বলতে পারি কঠিন অবস্থা। পদার্থের এই অবস্থাটাকে আমরা বলবো কঠিন অবস্থা। এবং এই যে দ্বিতীয় চিত্রে যে পদার্থটা আছে এই পদার্থটা যখন আমরা পর্যালোচনা করলাম তখন দেখলাম যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, প্রথম চিত্রের তুলনায় বেশি এবং আকর্ষণটা প্রথম চিত্রের তুলনায় কম। এখন এই পদার্থটা যে অবস্থায় আছে এই অবস্থাটাকে আমরা বলবো তরল অবস্থা। এবং তৃতীয় চিত্রের দিকে খেয়াল করে দেখতে পাবো আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি এবং আকর্ষণ অনেক কম এবং পদার্থের এই অবস্থাটাকে বলছি আমরা বায়বীয় অবস্থা। বায়বীয় অবস্থা, পদার্থের এই অবস্থাটাকে বলছি আমরা বায়বীয় অবস্থা। ঠিক আছে? তো তাহলে যে সকল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম এবং আকর্ষণ শক্তি অনেক বেশি সেই সকল পদার্থকে আমরা বলবো কঠিন পদার্থ। যে সকল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কিছুটা বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ কিছুটা কম সে সকল পদার্থকে বলবো আমরা তরল পদার্থ। এবং যে সকল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম নেই বললেই চলে সে সকল পদার্থকে বলবো আমরা বায়বীয় পদার্থ। তাহলে এখানে খেয়াল করলে একটা জিনিস দেখতে পাবে যে আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ যদি বাড়ে তাহলে আন্তঃআণবিক দূরত্ব কমবে, আর আন্তঃআণবিক দূরত্ব যদি কমে তাহলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বাড়বে। অর্থাৎ এই আন্তঃআণবিক আকর্ষণ এবং আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। এই ছিল কণার গতিতত্ত্ব সম্পর্কে তিনটি পদার্থের তিনটি অবস্থার ব্যাখ্যা। তাহলে প্রথমটা হচ্ছে কঠিন অবস্থা, দ্বিতীয়টি হচ্ছে তরল অবস্থা, তৃতীয়টি হচ্ছে বায়বীয় অবস্থা। এটাই ছিল কণার গতিতত্ত্ব দিয়ে পদার্থের তিনটি অবস্থার ব্যাখ্যা। ধন্যবাদ।